আবার একটু তারাতলার দিকে নজর রাখা যাক। তারাতলায় গোডাউন বিপর্যয়ে কলকাতা পুরসভায় দুর্নীতির কালি। বিধানসভায় আজ বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলকে একেবারে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। বিপর্যয়ে আজ বিধানসভায় বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তৃণমূলকে একেবারে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছে। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। কে এই কালী যার কথা বলছেন মুখ্যমন্ত্রী? কথা বলবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, অভিযোগ উঠেছে বিভিন্ন সময় যে ফিরহাদ হাকিমের কাছে কোনো অভিযোগ জানাতে গেলে এই কালীর দরজা পার করে যেতে হতো, এতটাই নাকি প্রভাবশালী। কে এই কালী, কি জানা যাচ্ছে? শুধুমাত্র অভিযোগ জানানোর জন্য নয়, মেয়র থাকাকালীন ফিরহাদ হাকিমের ঘরে কে কখন প্রবেশ করবেন তার গোটা বিষয়টাই কার্যত তার হাতেই থাকতো, তার নিয়ন্ত্রণে থাকতো। এবং কলকাতা পুরসভার অন্দরে কানপাত্রে শোনা যায় যে এই কালীর ক্ষমতা এতটাই বেশি ছিল যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিতেন কোন প্রকল্পের বিষয়ে বা কেউ কোনো ধরনের সাহায্য চাইতে আসছেন কিনা, সেই সাহায্য কিভাবে করা হবে, কিভাবে কাজ এগোবে, এই যাবতীয় বিষয়কে নিয়ন্ত্রণ করা। এবং এই কালীর বিরুদ্ধে অভিযোগটাই প্রথম নয়, এই কালীর বিরুদ্ধে অভিযোগের আগেও উঠেছে। 26শে সেপ্টেম্বর 2024 সালে অয়ন ঘোষদার বলে একজন, তিনি কালীর বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছিলেন কলকাতা সেক্টর সরণি থানাতে। এবং সেই সময় বলা হয়েছিল যে তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি নাম ভাঙিয়ে তোলাবাজি এবং আর্থিক দুর্নীতির অভিযোগ করছেন। এবং যে সময় ঘটনাটি ঘটে ঠিক তারপরে তিনি ফিরহাদ হাকিম বিধানসভাতে তিনি উল্লেখ করেছিলেন যে আমি তো ব্যাপারে কিছু জানি না, সংবাদ মাধ্যমে এই নিয়ে কি আলোচনা চলছে আমি সেটা জানতে পেরেছি। যদি এমন কোনো অভিযোগ থাকে তাহলে আমাকেই বলতে পারতো, আমি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম। এখন একটা মানুষের নামে যদি এমন কোনো অভিযোগ আসে যার ভিত্তি নেই, তাকে আমি কি করে সরাবো? এই অভিযোগের কথা আমি আগে কোনোদিন শুনিনি। ফলে কোথাও গিয়ে কালী তিনি একটা প্রশ্রয় পেতেন এবং অনেকেই বলেন যে সেই প্রশ্রয়ে কালী এতটাই ক্ষমতাবান পুরসভার অভ্যন্তরে হয়ে উঠেছিলেন যে কার্যত তিনি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন। এবং এই তারাতলার ঘটনার পর কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে, বিশেষ করে যে বিভিন্ন যে নকশা পাশ করানো হয়, যে অনুমতি দেওয়া হয়, তার যে ভূমিকা যথাযথভাবে করার পরেই মানে কলকাতা পুরসভা করেছিল কিনা সেই সংক্রান্ত বিষয় যখন অভিযোগ করতে শুরু করেছে, তারই প্রেক্ষিত ধরে আজকে বিধানসভার অভ্যন্তরে তারাতলা নিয়ে বিবৃতি দিতে গিয়ে শুভেন্দু অধিকারী এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম তিনি সামনে নিয়ে এসেছেন। ধন্যবাদ আবি। কালীচরণ বন্দ্যোপাধ্যায় পুরসভায় দুর্নীতির কালী, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের পিএ এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কত দাপট ছিল বলুন তো এর? জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আমার সহকর্মী। বিশ্বজিৎ, তুমি দীর্ঘদিন ধরে পুরসভার খবর সংগ্রহ করছো, এই কালীচরণের কতটা দাপট ছিল পুরসভায়? দেখো, কলকাতা পুরসভায় কালীচরণের সম্পর্ক 2010 সালে তিনি চিফ ম্যানেজার পদে ছিলেন সোশ্যাল সেক্টরে, এবং সেখান থেকে এর আগে যখন মেয়র পরিষদ ছিলেন ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ রোড, সেই সময়ও তার আত্মসহায়কের ভূমিকায় ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই 2018 সালে যখন আবার মেয়র হিসেবে আসেন শোভন চট্টোপাধ্যায়ের পর ফিরহাদ হাকিম, তখন তার আত্মসহায়ক তো বটেই এবং তার ওএসডি অর্থাৎ অফিসার অন স্পেশাল ডিউটি হিসেবে তার নিযুক্তি হয়, অর্থাৎ সোশ্যাল সেক্টরের পাশাপাশি তার ওএসডি হিসেবে তিনি কাজ করেন। স্বাভাবিকভাবে যখন তিনি ওএসডি এবং আত্মসহায়ক ফিরহাদ হাকিমের, যেরকম আবির বলছিলেন যে এই যে অর্থাৎ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে মেয়র ফিরহাদ হাকিমের কাছে পৌঁছানো যেত না, এটা যেমন একটা দিক ছিল যে সাধারণ মানুষ থেকে শুরু করে যে কোনো আধিকারিকের ক্ষেত্রে যেমন এটা প্রযোজ্য, তেমনি কলকাতা পুরসভার বিভিন্ন যে বিভাগ ছিল সেই বিভাগের কাজকর্ম
কার্যত নিয়ন্ত্রণ হতো এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই। বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন নিকাশি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিশেষ করে বিল্ডিং, যেহেতু বিল্ডিং এ নানা ধরনের প্ল্যান পাস থেকে শুরু করে সিসি থেকে শুরু করে রেগুলারাইজেশন একটা বড় আর্থিক লেনদেনের বিষয় ছিল। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন বিল পাস সব ক্ষেত্রেই এই কালীর অমোঘ আশীর্বাদ না থাকলে সেই কাজ হতো না বলেই পুরসভায় চর্চা। স্বাভাবিকভাবেই এই ডিপার্টমেন্ট যেমন কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে বিভিন্ন ডিপার্টমেন্ট নয়, পাশাপাশি 1 থেকে 16 নম্বর বড়র যে রয়েছে সেই বড়র যে প্রশাসনিক ভবন তার কার্যক্রমেও এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের যে প্রভাব সেটা ছিল, অর্থাৎ তার প্রভাব সুদূর প্রসারী ছিল। শুধুমাত্র কলকাতা পুরসভার যে হেডকোয়ার্টারে সীমাবদ্ধ ছিল না, একেবারে বড়তে তার এই প্রভাব কার্যকরী ছিল। সব মিলিয়ে যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় কার্যত ডিফ্যাক্টো মেয়র হিসেবে কাজ করতেন এমনটাই বিভিন্ন আধিকারিকরা বলতেন, এবং কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে কোনো ফাইল যে পাশ হবে এটা কোনোদিন সম্ভব ছিল না এই পুরসভায়, অন্তত ফিরহাদ হাকিমের রেজিমে। সঙ্গে থাকো বিশ্বজিৎ। শুধু এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ই নয়, মুখ্যমন্ত্রীর নিশানায় প্রাক্তন মেয়র। ফল্টি প্ল্যানে সই ছিল ফিরহাদ হাকিমের। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই ছিল ফল্টি প্ল্যানে। বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতিতে ফিরহাদকে এক হাত মুখ্যমন্ত্রীর। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন, সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। আমরা এটা নিয়ে রাজনীতি করবো না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, কথা বলবো। বিশ্বজিৎ, অর্থাৎ কার্যত মৃত্যু পরোয়ানায় সই করেছিলেন প্রাক্তন মেয়র। একদমই। আমরা দেখেছি যে কলকাতা পুরসভায় নানান সময়ে যে বিপর্যয়, তার মধ্যে অন্যতম বিল্ডিং বিপর্যয় যদি বলা যায়, সেই বিল্ডিং বিপর্যয় গার্ডেন রিচের ঘটনা 2024 সালে। সেই ঘটনা সকলের মনে আছে। সেই ঘটনায় যে মৃত্যুর সারি পরপর আমরা দেখেছিলাম, সেখানেও কলকাতা পুরসভা তৎপর হয়ে নানান সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এরপর থেকে ফিরহাদ হাকিম বলেছিলেন এরপর থেকে বিভিন্ন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারা তদারকি করবেন কোথাও বেআইনি নির্মাণ হচ্ছে কিনা। বাঘাযতীনে যে বাড়ি হেলে গিয়েছিল তাকে সোজা করতে গিয়ে পড়ে যায়, সেই ক্ষেত্রেও এই প্রশ্ন ওঠে যে তাহলে গার্ডেন রিচের পর এই যে নজরদারি, সেই নজরদারি কোথায়? আবারও তারাতলার ক্ষেত্রেও সেই একই প্রসঙ্গ, অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের মাধ্যমে নিচু তলায় যে ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ডে বিভিন্ন গলিতে যে নির্মাণ কাজ হচ্ছে কিনা অবৈধভাবে, সেটা হচ্ছে কিনা, সেই পুরসভার প্ল্যান মাফিক হচ্ছে কিনা। পুরসভার প্ল্যান নিতে গেলে যেমন একজন এলবিএস এর যে প্ল্যান সেটা লাগে, বড় বড় বিল্ডিং এর ক্ষেত্রে জিও ট্যাগিং করে সেটাকে আর্কিটেক্ট বা স্ট্রাকচারাল একদমই, এবং এই পুরো ব্যাপারটাই অনেকটা সময় সাপেক্ষ। সেখানে যদি আমরা তারাতলার ঘটনাই দেখি, সেপ্টেম্বর মাসে 2025-এর আবেদন করা হয়েছিল, আর সেই প্ল্যান পাস হয়ে গেল জানুয়ারি মাসে, মাত্র 3-4 মাসে। আর এখানেই অভিযোগ ফিরহাদ হাকিমের সই রয়েছে এরকম একটা ফল্টি প্ল্যানে। কি বলছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, শুনবো। প্ল্যান আমার কাছে আসারও কথা না। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন। জেনারেল প্ল্যান স্যাংশনের কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, ওদের কমিশনার হয়ে ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে। ওটা শুধু ফর্মালিটিজ একটা, এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। এটা কর্পোরেশনের রুলস।
তারাতলায় বিপর্যয়ের জেরে সতর্ক রাজ্য সরকার। কলকাতা এবং শহরতলি এলাকায় আগামী 4 সপ্তাহ সব নির্মাণ কাজ বন্ধ। বিল্ডিং প্ল্যানে ফের অডিট হবে, আর গাফিলতি ধরা পড়লে কড়া অ্যাকশনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, এর আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলকাতায় এই মুহূর্তে কলকাতা পুরসভা এলাকার 144টা ওয়ার্ডেই যত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সব বন্ধ থাকবে। এবার সেই সঙ্গে আরো রাজারহাট, নিউ টাউন সহ আরো সংলগ্ন এলাকার কাজ বন্ধ। প্রথমত তিনি বিধানসভাতে আজকে তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে সব জায়গায় টাকা নিতে নিতে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে এবং এটা তৃণমূলের পাপের ফল। এবং এদিনকে তিনি উল্লেখ করেছেন যে ভেঙে পড়া যে গুদাম বা ওয়্যার হাউস তৈরি করা হচ্ছিল তার যে নকশা, সেখানে ফিরহাদ হাকিমের সই আছে বলেও তিনি মন্তব্য করে জানিয়েছেন যে কাউকে ছাড়া হবে না। এবং আগামী দিনে যে সমস্ত যেহেতু বলা হচ্ছে যে নকশার ক্ষেত্রে বদল হচ্ছে, নকশা যথাযথ হচ্ছে না, সেজন্য সোনারপুর, মহেশতলা, রাজারহাট, পূজালি, অজবজ এই সমস্ত জায়গাতে আগামী 4 সপ্তাহ সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হচ্ছে এবং সব অডিট রিপোর্ট হওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ইতিমধ্যেই সিনিয়র যারা আইএএস অফিসার তাদেরকে এই কমিটির মধ্যে যেমন রাখা হয়েছে, পাশাপাশি আইআইটি খড়গপুর, অন্যদিকে হচ্ছে পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, লাইট, ইটকনের মতো যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সংস্থা রয়েছে তাদেরকেও এর মধ্যে রাখা হয়েছে। আসলে রাজ্য সরকার দেখে নিতে চাইছে যে স্ট্রাকচারের ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে কিনা, কোনো ফল্টি ডিজাইন রয়েছে কিনা এবং তার জেরে কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে কিনা। আগামী যাতে কলকাতা শহর এবং কলকাতা শহরতলিতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই অডিট কমিটি তৈরি করা হচ্ছে। ধন্যবাদ। আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। অপেক্ষা করুন, একদম জিরো টলারেন্স, 1 ইঞ্চিও টলারেন্স আমরা